নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরও বড়। শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদে এভাবেই সরব হয়েছিল অন্নদাশঙ্কর রায়ের কলম। কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে বুলডোজারের ধাক্কায় মাটিতে মিশিয়ে দেয়া হলো, যেভাবে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হলো, সেই পাপ কি আদৌ ঢাকা যাবে? সেই নিয়েই প্রথম প্রশ্ন। ঢাকা, খুলনা, চট্টগ্রাম থেকে রাজশাহী, দিকে দিকে অশান্তি। রাতে বুলডোজার মিছিল করে গুড়িয়ে দেয়া হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি। মৌলবাদীদের এই আক্রমণ কি আসলে বাংলাদেশকে ফের পূর্ব পাকিস্তান বানানোর ছক? দ্বিতীয় প্রশ্ন। পুড়ে খাক হলো মুজিবের বাড়ি, উধাও দমকল। তাণ্ডবের সময় যেন উবে গেল পুলিশ আর সেনা। তবে কি মূল্যবৃদ্ধি, শিল্পে মন্দার, বেকারত্বের মতো ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতেই জনতাকে হিংসার দিকে ঠেলে দিচ্ছে ইউনূস সরকার? সব থেকে বড় প্রশ্ন এটাই। তৃতীয় প্রশ্ন। স্বৈরাচারের চিহ্নই রাখবো না, হুঁশিয়ারি কট্টরপন্থী মৌলবাদীদের। তাণ্ডবকারীদের মোকাবিলা না করে অস্থিরতার দায়ে বিবৃতি দিয়ে কার্যত ভারতের ওপরই চাপাচ্ছে ইউনূস সরকার। লাগাতার এই ভারত বিরোধী উস্কানি দেশ ও রাজ্যের পক্ষে কতটা বিপদে? চতুর্থ প্রশ্ন। এই দেশে আমিষই নিষিদ্ধ করে দেওয়া উচিত। এবার মাছ, মাংস, ডিমে নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল বাংলা থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। কিন্তু কোন অধিকারে মাছে ভাতে বাঙালির হেঁসেলের মেনু ঠিক করে দেবেন বিহারী বাবু? কেনই বা 24 ঘন্টা পরও ব্যবস্থা নিল না দল? পঞ্চম প্রশ্ন। 4,40,595 কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে। শিল্প সম্মেলনের শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী। দেওচা পাচামিতে শুরু খননের তোড়জোড়। অবশেষে কি প্রতিশ্রুতি অনুযায়ী বিনিয়োগ আসবে রাজ্যে? তবে শুরুতেই দেখাবো নৈরাজ্যের বাংলাদেশে ফের মৌলবাদের দাপাদাপি। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি। লজ্জার বাংলাদেশ, নৈরাজ্যের বাংলাদেশ, আত্মঘাতী বাংলাদেশ। একটা জাতি এভাবেই নিজের ইতিহাস নিজে হাতে ধ্বংস করে দিল। 1961 সাল থেকে খুন হওয়ার দিন পর্যন্ত এই বাড়িতে সপরিবারে থাকতেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। 1962 সালে আইয়ুব বিরোধী আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1970 সালের নির্বাচন এবং 1971 শুরুতে অসহযোগ আন্দোলন, 1971 মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা, স্বাধীনতার পর প্রথম পতাকা উত্তোলন, স্বাধীন বাংলাদেশের জন্মের যাবতীয় ইতিহাসের সাক্ষী ধানমন্ডির যে ঐতিহাসিক বাড়ি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তা ধ্বংস করে দিল বাংলাদেশের দুর্বৃত্ত, গুন্ডা, মৌলবাদী, কট্টরপন্থী উগ্রবাদীরা। ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দেবেন, এই ঘোষণা মাত্র ধানমন্ডির মুজিব মিউজিয়ামের দিকে এগোতে শুরু করে হাজার হাজার কট্টরপন্থী ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সোশ্যাল মিডিয়ায় 32 নম্বর ধানমন্ডি অভিমুখে বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ডাক দিতে শুরু করেন। রাত 8টা বঙ্গবন্ধুর বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে শুরু হয় তাণ্ডব। রাত 8:30 ছাত্রলীগের ফেসবুক পেজে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সম্প্রচার শুরু হয়। বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। রাত 8:45 ধানমন্ডির বাড়িতে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। লাঠি, সোঁটা, শাবল দিয়ে ভেঙে দেওয়া হয় 32 নম্বর ধানমন্ডির বাড়ির পাঁচিল। ক্রেন, বুলডোজার এনে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। এখন ইউনূস শাসন রাজনীতির কিছুই জানেন না। অত সহজ তো নয় একটা দেশ চালানো, বিশেষত এরকম ভোলাটাইল সিচুয়েশন। রাজাকার অমুক তসুক যারা গোলমাল পাকাতেই ভালোবাসে আর কি, যারা মুজিবের সঙ্গে একটু টাইট ছিল তারা একটু আরম্ভ করে দিল গোলমাল। সহজে থামবার নয়। রাত পেরিয়ে সকাল, শেখ মুজিবুর রহমানের বাসভবনে ধ্বংসলীলা তখনও চলছে। ভাঙচুর বন্ধ হোক, বঙ্গবন্ধুকে পছন্দ নাই হতে পারে, কিন্তু তার জন্য তার বাড়িটা ভাঙার কি দরকার? বাড়িটা ভাঙা তো কোনো প্রয়োজন ছিল না। এরকম ধ্বংসাত্মক
মনোভাব, এটাকে তো সমর্থন করা যায় না। যে বাড়িতে মুজিবুর রহমান সহ তার গোটা পরিবারকে খুন করে শেষ করে দেওয়া হয়েছিল, তার এই পরিণতি দেখে ক্ষোভে ফেটে পড়েন শেখ হাসিনা। পঁচাত্তর 15ই আগস্ট ওই ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর। তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। রাত 10:30 হাসিনার বাড়ি সুধা সদনে ও তাণ্ডব চালায় উগ্র ছাত্ররা, ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, মৌলবাদীদের আক্রোশের হাত থেকে রেহাই পায়নি খুলনায় বঙ্গবন্ধুর ভাই ও শেখ হাসিনার কাকার বাড়িও। কিশোরগঞ্জে আওয়ামী লীগের অফিসের গায়ে লিখে দেওয়া হয় পাবলিক টয়লেট। যেটা হচ্ছে খুব আনফর্চুনেট। আমরা দেখছি কি চিন্ময় কৃষ্ণ প্রভু একটা সাধু সন্ন্যাসী, ওনাকে প্রায় 3 মাস হতে চলেছে উনি জেলের মধ্যে রয়েছেন। যেটা আমরা বাংলাদেশে দেখছি ওটা খুব চিন্তাজনক। আমরা দেখেছি কি আফগানিস্তানে কি হয়েছিল, আমরা সেই ছবিটা আমরা দেখতে পারছি বাংলাদেশে। ময়মনসিংহে বঙ্গবন্ধুর মুরালও ভেঙে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4টি আবাসিক হল থেকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামের ফলক ভেঙে ফেলা হয়। নৈরাজ্য ও মৌলবাদের এই বাংলাদেশে যে মুক্তমনা শিল্পীদের বাকস্বাধীনতা বলতেও কিছু নেই, তার উদাহরণ হলো বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের গ্রেফতারি। সরকারের বিভিন্ন কার্যকলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন শাওন। এবার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেফতার করা হলো। শাওনের আরেক পরিচয়, তিনি বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রীও। একদিকে যখন ঢাকায় মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করছে পুলিশ, তখন জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবিপি আনন্দ। ভাবুন, ঠিক 6 মাস আগেই যখন বঙ্গবন্ধুর বাড়ি ওই বিখ্যাত 32 ধানমন্ডি রোডে ভাঙচুর চলেছিল, তাকে বলা হয়েছিল স্বতঃস্ফূর্ত জনরোষ। ঠিক 6 মাস পর 5ই আগস্টের পর 5ই ফেব্রুয়ারি যখন গোটা রাত ধরে ওই ঐতিহাসিক বাড়িটাকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, তখন সভ্য সমাজে তার কি ব্যাখ্যা থাকতে পারে? একটা সরকার, তার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, ইউনূসের গোটা প্রশাসন দাঁড়িয়ে দেখলো যে রীতিমতো ঘোষণা করে ইতিহাসকে ঠান্ডা মাথায় খুন করছে মৌলবাদীরা। ধিক্কার দিয়েই শুরু করতে হবে আজকের অনুষ্ঠান। আমি শুরুতেই অন্তর্বর্তী সরকারের বিবৃতির একেবারে প্রথম প্যারাতেই এই ঘটনার কি ব্যাখ্যা দেওয়া হয়েছে আপনাদের একটু পড়ে শোনাই। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। এইটা হচ্ছে ব্যাখ্যা। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। ব্রিগেডিয়ার দাস, এক হচ্ছে যে ইতিহাসকে মুছে দেওয়ার মৌলবাদীদের চেষ্টা, আমাদের কাছে বামিয়ানের বুদ্ধমূর্তি ভেঙে দেওয়ার থেকে এটা কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই যে মৌলবাদের উল্লাস, এই উত্থান, এই ভ্যান্ডালিজম, এই মবক্রাসি, এটা আমাদের দেশের পক্ষে, ভারতের পক্ষে এবং স্পেসিফিক্যালি এই রাজ্যের পক্ষে যেটা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা, কতটা বিপজ্জনক? এটা একটা সাংঘাতিক জায়গায় চলে যাচ্ছে বাংলাদেশ। তার কারণ হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের যে সীমানাটা সেটা 4000 কিলোমিটারের উপরে। পাকিস্তানের সাথে আমাদের এতটা নেই, আর চীনের সাথেও নেই, কিন্তু এটা সবথেকে বড় সীমানা। এবার সেটা যদি এখন যেটা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ছিল সেই জায়গায় চলে যায়, তাহলে আমাদের দেশের অনেকটা রিসোর্স, মানে অর্থ বলুন, আপনি সেনাবাহিনী বলুন, তাদেরকে লেগে যাবে এই সব কাজ করতে, ইন্টারনাল সিকিউরিটি ডিউটিতে। সেটা চিন্তার বিষয় না, ভারত ম্যানেজ করে না একদম। পাশাপাশি যে জায়গাটা আমি অডিওটা অতটা বাড়াতে পারিনি, সেটা হচ্ছে একটা অংশ ভাঙা হচ্ছে বাড়িটার, ওখানে রাজনৈতিক স্লোগান উঠছে না, ধর্মীয় স্লোগান উঠছে। হ্যাঁ, ধর্মীয় স্লোগান ছাড়া ওটাতে রেস করাবার পরে আইসিসের ফ্ল্যাগ ছিল একদম, আর হিজবুত তাহরিরের ফ্ল্যাগ লাগানো হয়েছে ওটাতে। সো এটা যে উগ্র মৌলবাদীদের কাজ, এটা এরা কি করছে এখানে, কিন্তু আমি এই বৈষম্য বিরোধী ছাত্রদের দেখছি অ্যাজ এ পাপেট, মানে ওরা ফেসে গেছে বা ওরা ফাঁদে পা দিচ্ছে। এটা মোরলেস এটা জামাত শিবিরের কাজ।
তারা চাইছে যে এদেরকে এখন ঢাকার রাস্তায় প্রকাশ্যে মিছিল করে, তারা একদম জিহাদিরা মিছিল করছে এবং আস্তে আস্তে বাংলাদেশ পাকিস্তানের মতো একটা টোটাল জিহাদি স্টেট হয়ে যাচ্ছে, বা সিরিয়ার মতো বলতে পারেন আপনি হচ্ছে। সেটাতে আমাদের কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, কারণ বাংলাদেশ যে প্রগ্রেসের পথে চলছিল ওটা আমাদের জন্য ভালো ছিল, কারণ ইমিডিয়েট বর্ডার যাদের সাথে, তাহলে আমরা যুদ্ধের দিকে এগিয়ে যাবো আর কি, সেটা রিস্কি। বাট ভারতের কি মানে এই ব্যাপারে কিছু করণীয় আছে? হ্যাঁ, খুব রিসেন্টলি একটা মানে খুব হালকাভাবে মিডিয়াতে এসেছিল, আমরা নর্থ ইস্টের শিলিগুড়ি করিডোরের উপর একটা ইন্ডিয়ান আর্মি বড় এক্সারসাইজ করে, বিশাল বড় এক্সারসাইজ করে, সেটাতে সব রকমভাবে তারা শক্তি প্রদর্শন করে। হালে আপনি দেখেছেন 3টে যুদ্ধজাহাজ একদিনে ভারতবর্ষ, এটা হয় না জেনারেলি, একদিনে লঞ্চ করেছে। এগুলো আমরা মেসেজিং দিচ্ছি। এবার কি হচ্ছে, আপনি যদি ডেডলাইনটা একটু দেখেন, ISI চিফ বাংলাদেশ ঘুরে গেল এবং তিনি আবার রংপুর এই সমস্ত জায়গাতে ঘুরেছেন, একটা মিসাইল ফ্যাক্টরি বানাবার কথা বলেছেন। একদম কিছু 3 জন বাংলাদেশের সিনিয়র জেনারেল পদের লোক তারা আবার পাকিস্তানে গেলেন। একদম বাংলাদেশ আর্মির মধ্যে লোকে বলছে, বাংলাদেশ নিউজ পেপার, ইউটিউব এরা বলছে যে বাংলাদেশ আর্মির মধ্যে একটা আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে, ওয়াকার জামানের লট পিছনে চলে যাচ্ছে আর এখন একটা অন্য আসছে, একটা কুয়েরও মিলিটারি অভ্যুত্থানেরও চান্স আছে বলছে। এদিকে এই যে ব্যাপারটা হলো, এটা এদের যে এই মুছে ফেলা, নিশ্চিহ্ন করে দেওয়া ইতিহাস, এটা কারা করতে চাইছে? বিএনপি করতে চাইছে না, কারণ তাদের কোনো লাভ নেই, কারণ তাহলে তো নেক্সট টার্গেট তারা, কারণ তাদেরও ইতিহাস মুছে যাবে, খালেদা জিয়ার ইতিহাস মুছে যাবে। এটা করতে চাইছে তারা যাদের এটাতে কোনো গ্লানি আছে। তারা কারা? যারা রাজাঘাট ছিল। তারা কারা? যারা এখন যারা এখন পলিটিক্সে আসবে, এইবার মানে ক্ষমতায় আসবে। তারা জমি সাফ করছে, যেটা এদের বাংলাদেশি ভাষায় বলা হচ্ছে -2 মানে আপনার হাসিনা বেরিয়ে গেল আর খালেদা বেরিয়ে গেল, তারপরে আমরা ফাঁকা মাঠ পেয়ে গেলাম। স্লোগানও চলছে, মুজিববাদ চলবে না, জিয়াবাদ চলবে না, তো হয়ে গেল না, তাহলে তো কেউ রইল না, বিএনপি এবার ফাঁকা মাঠে গোল দেবে, সে ঠিক আছে, সেটা তাদের ব্যাপার করুক। কিন্তু আমাদের মানে আমি সামরিকভাবে বা আমাদের ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে এটা চিন্তার বিষয়, কারণ এরা নিজেরা কিছু করছে না, পুরোপুরি পাকিস্তানের হাতে দেশটাকে সঁপে দিয়েছে। এবার পাকিস্তান কিন্তু এক ঢিলে 3টে পাখি মারলো। একটা হচ্ছে পাকিস্তানের ভারত বিদ্বেষিতার চরমতাটা যেটা করছে, সেটা তো ওরা সার্থক করবে, চেষ্টা করছে, এখনও চেষ্টা করছে, পারছে না, যুদ্ধে হারছে। কিন্তু পাকিস্তান আর্মি যেটা করছে, যে এরা আপনি যদি দেখেন ব্যবসা করতে শুরু করে দিচ্ছে বাংলাদেশের সাথে। একদম খুব সুন্দর এদের জাহাজটা আসছে, দ্বিতীয় জাহাজটায়, প্রথম জাহাজটার দিনও আমরা অনুষ্ঠান করেছিলাম, ঘটনাচক্রে দ্বিতীয় জাহাজটার দিনও, হ্যাঁ, এবং এখন চাল ডালও আসছে পাকিস্তান থেকে। তৃতীয় যেটা পাকিস্তান এই করলো, যেটা বিশ্বের কিছু মুসলিম দেশ, তাদের কাছে পাকিস্তান একটা মানে সিম্প্যাথি আদায় করছে, যে পরের বার যখন ধার চাইতে যাব তো তারা একটু লার্জ অ্যাটেড হবে। পাকিস্তানের এটাতে অল দ্য ওয়ে গেইন করছে, এদের হারাবার কিছু নেই। বাংলাদেশ কিন্তু দেশটা হারিয়ে ফেললো বাংলাদেশ, কারণ ভারতের সাথে শত্রুতা করে বাংলাদেশের কোনো লাভ হবে না। ভারতের অল্প অসুবিধা হবে, এমন না যে কিচ্ছু হবে না, অল্প অসুবিধা হবে। খুব ছোট্ট দেশ হলেও যদি আমাদের সাথে শত্রুতা করে অসুবিধা হবে, সেটা আমরা ম্যানেজ করব, ভারতের কাছে সেই ক্ষমতা আছে। ইন্টারেস্টিংলি একটা লাস্ট কথা বলে শেষ করছি, যে দেখুন ভারত এখন স্প্যাডেক্স করলো রিসেন্টলি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান এলো রিপাবলিক ডেতে, কারণ আমরা তাদের ব্রাহ্মস বিক্রি করছি, ভিয়েতনাম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখুন এরা কি করছে, এরা মন্দির ধ্বংস করছে, নিজেদের দেশের জাতির জনক যাকে বলতো তার বাড়িটাকে মিশিয়ে দিচ্ছে, এবং ওনার একলা না, কিন্তু আজকে খুলনাতে আরো 7-8টা জায়গায় এরা বুলডোজার করেছে। মুজিবুর রহমানের ভাইয়ের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, হাসিনার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এইখান থেকে পাকিস্তানের কথা হচ্ছে, আমি বলছি স্লোগানটা লক্ষ্য করবেন, মুজিববাদ চলবে না, জিয়াবাদ চলবে না, অর্থাৎ কি বাকি থাকলো, যে মৌলবাদ চলবে এবং বরবাদটা চলবে। আমি ঠিক এই জায়গা থেকে, যেহেতু পাকিস্তানের কথা হলো, আমি একটা একেবারে স্পেসিফিক উদাহরণ দিই। এই ইউনূস সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলছেন কোট আনকোট, যে পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানোর একেবারে বার্তা দিয়ে বলছেন যে ভারতের সঙ্গে একটা অস্বস্তিত্ব সৃষ্টি হয়েছে, পাকিস্তানের সঙ্গে আলাদা করে খারাপ সম্পর্ক করার কোনো মানে নেই। এই যে ঘটনা হলো, যে এই ধানমন্ডির বাড়িটা ধ্বংস হয়ে গেল 32 নম্বর ধানমন্ডি রোডে, তারপর ডিফেন্স পাকিস্তান নামে একটি সোশ্যাল মিডিয়া, এটা অবশ্য পাকিস্তানি সেনার অফিসিয়াল অ্যাকাউন্ট নয়, কিন্তু খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে বিপ্লবীরা মানে রোম্যান্টিসাইজ করা হচ্ছে, যে কিভাবে ধ্বংস করে দিল। অর্থাৎ মৌলবাদীরা এই ঘটনায় কতটা খুশি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এইসব সোশ্যাল মিডিয়া উইং। দেখুন, ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার স্মৃতি বিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। তা দেখে ডিফেন্স পাকিস্তান নামক একটি সোশ্যাল মিডিয়ার পেজে কট্টরপন্থীরা উল্লাসে মেতেছে।
আর প্রায় সেই সময়ই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইউনূস সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ভারতকে হুমকি দিচ্ছেন। এই তিনটে বিষয় পাশাপাশি রাখলেই জলের মতো পরিষ্কার হয়ে যায় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ঠিক কোন পথে হাঁটছে। একদিকে ভারত বিদ্বেষ জোরালো করা, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানো। গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনূস সরকারের একের পর এক সিদ্ধান্তে বারবার স্পষ্ট হয়েছে পাকিস্তানকে খুশি করার চেষ্টা। স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। ইউনূস সরকার ঘোষণা করে পাকিস্তান থেকে আসা কন্টেনারে তল্লাশি করার দরকার নেই। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু হবে বলে জানান বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে আসেন আইএসআই এর আধিকারিক এবং মেজর জেনারেল শাহিদ আমির। পাকিস্তান সফরে গিয়ে সে দেশের 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনা আধিকারিকরা। মৌলবাদীরা বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর ইউনূস সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টার কথাতেও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানোর বার্তা কার্যত পরিষ্কার। পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটু দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে লিখতে চাই। সিঙ্গেল আউট করে সেই সম্পর্ক খারাপ করার কোনো কারণ আমি দেখি। তারা দক্ষিণ এশিয়ার একটি দেশ, আমাদের সাথে একেবারে যে স্বার্থ সম্পর্ক নেই তা কিন্তু নয়, আমাদের সাথে পাকিস্তানের স্বার্থ সম্পর্ক আছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তিতে একটা সৃষ্টি হয়েছিল, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। বুধবার রাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি সোশ্যাল মিডিয়া পেজে লেখা হয়, বাংলাদেশের বিপ্লবীরা গুড়িয়ে দিল 32 ধানমন্ডির মুজিবুর রহমানের বাড়ি, যেখানে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙার ছক কষা হয়েছিল। এর ফলে বাংলাদেশে মুজিবরের কিয়দংশ অবশিষ্ট রইল না। এটা পাকিস্তানি সেনার অফিসিয়াল অ্যাকাউন্ট নয়, কিন্তু এই পোস্ট বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের নৈরাজ্যে বঙ্গবন্ধু স্মৃতি মুছে যাওয়ায় মৌলবাদীরা ঠিক কতটা খুশি। কার্যত একই সুরে ইউনূস সরকারের তরফেও বিবৃতি দিয়ে বলা হচ্ছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। পাকিস্তানের ন্যাশনাল ফিলসফি হচ্ছে ইন্ডিয়াকে খোঁচা দিয়ে দিয়ে কি করে ইন্ডিয়াকে শেষ করব। যেখানে ইন্ডিয়ার বিরুদ্ধে ঝামেলা হয় সেখানে পাকিস্তান যুক্ত হয়ে যায়। এখন বাংলাদেশকে পেয়েছে, বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা করছে। একদিকে মৌলবাদীরা যখন শেখ মুজিব এবং শেখ হাসিনার চিহ্ন মুছে দিতে মরিয়া, তখন ইউনূস সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ভারতকে হুমকি দিয়ে বলেছেন, আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি এবং এটি একটি কূটনৈতিক বিষয়। কিন্তু শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনীতি করার চেষ্টা করেন, ভারতে রাজনৈতিক সভা করেন, তাহলে এর জন্য ভারত সরকার দায়ী থাকবে। শেখ হাসিনা যাতে ভারতে বসে বিবৃতি না দেন, সেই মর্মে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার তলব করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও। এবিপি আনন্দ। কি ছিল ওই বাড়িতে? না শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি ছিল না ওই বাড়ি। মুক্তিযুদ্ধের স্মারক, ইতিহাসের একটা অধ্যায়কে কার্যত ঠান্ডা মাথায় পরিকল্পনা করে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং কে সেই চেষ্টা করছেন? যে নোবেল শান্তিজয়ী ইউনূস, তার নেতৃত্বে কার্যত। আমি ঠিক এই প্রশ্নে অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসব, যে ইউনূস সরকার আসলে পূর্ব পাকিস্তানের জন্ম দিচ্ছে। যে কথাটা ব্রিগেডিয়ার দাস বলছিলেন, যে স্বাধীন বাংলাদেশের ক্রমশ মৃত্যু ঘটছে এবং একটা নতুন পূর্ব পাকিস্তান তার সমস্ত মৌলবাদী ভাবনা নিয়ে জন্ম নিচ্ছে, মানবেন? দেখুন, আমি একটু ভিন্ন কথা বলতে চাই। ছাত্ররা যেটা করলো, আমার কাছে মনে হচ্ছে এটা তাদের হতাশার প্রতিফলন। কেন হতাশা বলবেন? যে একটা আনপ্রোটেক্টেড মিউজিয়াম, রক্ষা করার কেউ নেই, সেটা গিয়ে আমি ভেঙে দিলাম। সঙ্গে কি নিলাম? সরকারের জেবিসি। আমি যদি আন্দোলন করি, আমি নিজেরাই সেখানে ঢুকবো। সরকারের দেওয়া জেবিসি নিয়ে ভাঙার চেষ্টা করলাম। আর কি নিলাম? পতাকা। যে পতাকা ডিজাইন করেছিলেন, প্রথম তুলেছিলেন শেখ মুজিবুর রহমান। একদম। সুতরাং বোঝাই যাচ্ছে তাদের হতাশাটা কোথায়, তারা কি চাইছে, ক্লিয়ার নয়। মানে 54 বছরে একটা মেরু কার্যত অন্য মেরুতে চলে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে সরকার নীরবে আছে কেন? তারা দেখছে যে এর মাধ্যম দিয়ে একটা মৌলবাদ, যেটা আপনি বলতে চাইছেন, উনি বললেন মৌলবাদ তৈরি হচ্ছে। সেই মৌলবাদ যখন দেশে এক নানান সমস্যা, আর্থিক সমস্যা, মানে ভেরি হাই রেট অফ ইনফ্লেশন, চাকরি যেগুলো ছিল যে গেছে,
সরকারি চাকরি ছাড়া মানে ডিসেন্ট ডেভেলপমেন্ট কোথাও ঘটছে না। এই জায়গায় দাঁড়িয়ে মানুষের হতাশাটা থেকে মানুষকে মুখ সরিয়ে নয়, মৌলবাদের মাধ্যম দিয়ে মানুষকে যদি একটা ঐক্যবদ্ধ করা যায়। দেখো যে আমাদের এই ধর্মনিরপেক্ষ সংবিধান বা গণতান্ত্রিক সংবিধান সবচেয়ে দায়ী। আমরা যেদিন একটা মৌলবাদী সংবিধান পাবো সেদিনই বোধহয় মুক্তি লাভ করবো। এটা হচ্ছে 2 নম্বর। কিন্তু পরপর দেখুন 71-এর স্বাধীনতা মানি না স্লোগান উঠছে, 72-এর সংবিধান মানি না স্লোগান উঠছে, জাতির জনক হিসেবে মুজিবকে মানি না স্লোগান উঠছে, এক সুরে জামাতের কণ্ঠে। দেখুন জামাত ব্যাপারটা বুঝতে হবে যে এখানে ছাত্র একটা মাত্র শিখণ্ডী মাত্র, একদম জামাত এখানে রয়েছে। জামাত মানে হচ্ছে ISI এর যাবতীয় অস্ত্র শস্ত্র প্ল্যানিং রয়েছে, ডিপ স্টেটের পয়সা রয়েছে, এবং ছাত্রদেরকে শিখণ্ডী খাড়া করে চলো চলো এই বাড়িটা ভেঙে দাও, এই মুজিবের জন্যই আজকের এই আমাদের দুরবস্থা। এর যা অবশিষ্ট আছে ওরা কিন্তু পতাকাটা এখনো ভাঙতে পারছে না, মুজিবের সৃষ্টি। আর দেশের যে কারেন্সি নোট সেখানে এখনো মুজিবের ছবি আছে, কেন সেটা বাতিল করতে গেলে যে খরচা লাগবে সে খরচা বাংলাদেশের দেওয়ার ক্ষমতা নেই। তাই বোঝাই যাচ্ছে একেবারে নিরীহ একটা বিল্ডিং ভেঙে দিচ্ছে, নিরীহ হিন্দুদের উপরে আক্রমণ করছি, সে তার ভিত্তি করে আমি একদম জয়ধ্বজা তোলার চেষ্টা করছি, আমার বীরত্ব প্রকাশ করছি নিরীহদের মেরে। এটা কখনো একটা কোনো বড় আন্দোলন যারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে তারা কখনো সে কাজটা করে না। এইটা একটা বাড়ি, আমি বলছি এটা ইতিহাসের সাক্ষী যে বাড়ি, সেই বোধহয় এই মৌলবাদীদের কাছে সেই বাড়ি নিরীহ বাড়ি নয়। কিন্তু আমার প্রশ্নটা অন্য, সেটা হচ্ছে একটা শক্তি, মৌলবাদী শক্তি, তারা একটা বাড়ি, একটা ইতিহাসের স্মারক, একটা ইতিহাসের অধ্যায় মুছে দিতে চাইছে। সেইখানেই তো প্রশাসনের ভূমিকা, পুলিশের ভূমিকা, সেনাবাহিনীর ভূমিকা। তারপরে দেখা যাচ্ছে যে আবার সেই সাফাই দিতে গিয়ে তখন বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলছেন সেনাবাহিনী উপস্থিত হয়েছিল কিন্তু যখন শুরু হয়েছিল ভাঙা সম্পূর্ণ থামাতে পারেনি। আমি বলছি কারণটা কি? কারণটা কি এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম থেকে শিল্পে ছাঁটাই, মন্দা, এই সমস্ত কিছু থেকে মানুষকে খেপিয়ে একটা হিংসার পথে ঠেলে দিয়ে কার্যত দৃষ্টি ঘোরানোর চেষ্টা? সব থেকে বড় প্রশ্ন এটাই। পাঁচ দশক আগে এই বাড়িতে খুন হয়েছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। 5ই ফেব্রুয়ারি মৌলবাদীদের টার্গেট হলো বাংলাদেশের 32 নম্বর ধানমন্ডির বাড়ি। বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ভবন। বাংলাদেশের এই লজ্জার ছবিটাই ফের দেখিয়ে দিল মৌলবাদীদের কবজায় চলে গেলে একটা দেশের অবস্থা ঠিক কি হতে পারে। চরমপন্থীদের হাতে শিরদাঁড়া বিকিয়ে দেওয়া একটা সরকার কোন পর্যায়ে নামতে পারে। কারণ এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না যে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল অবধি ধানমন্ডি, খুলনা, ময়মনসিংহে যা হয়েছে সেটা একেবারে মোহাম্মদ ইউনূস সরকারের মদতে। এই ছবিগুলো দেখুন। ধানমন্ডিতে সারা রাত ধরে বুলডোজার এনে মৌলবাদীরা যখন বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে তখন সেখানে দেখা যায়নি ইউনূসের পুলিশ কিংবা সেনার কাউকে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িকে কেন্দ্র করে যখন ধ্বংসযজ্ঞ চলছে, বাড়ির এক একটা অংশ মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে, তখন এই নৈরাজ্য থামাতে সেখানে আসতে দেখা যায়নি ইউনূস প্রশাসনের একজনও আধিকারিককে। 32 নম্বর ধানমন্ডি যখন আগুনে পুড়িয়ে খাক করে দেওয়া হচ্ছে সেখানে আসেনি দমকলও। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাফাই দিতে গিয়েও সেনার ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। আপনারা জানেন যে সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে যাতে বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয়। একেবারে তারা তো যখন শুরু হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ থামাতে পারেনি। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই নিষ্ক্রিয়তা নাকি রাষ্ট্রের মদতে নৈরাজ্য? এটা নজর ঘোরানোর জন্যই, এবং তারা একটা যেহেতু আওয়ামী লীগ এখন একটি ডিক্লেয়ার্ড এজেন্ডা দিয়ে দিয়েছে যে আমরা এখন মাঠে নামছি, আমরা এখন মশাল মিছিল করব, আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, উনি অলরেডি রেখেছেন। এই ঘোষিত কর্মসূচিকে বানচাল করার জন্য বা মানুষের মধ্যে ভয় সঞ্চার করার জন্য ওরা এই ঘটনাটা ঘটল। বিশেষজ্ঞরা বলছেন এই নৈরাজ্যই এখন ভারত বিদ্বেষী ইউনূস সরকারের সবচেয়ে বড় অস্ত্র। কারণ গত বছর 9ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর থেকে বাংলাদেশের অবস্থা প্রায় সব দিক থেকে খারাপ হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ নিন্দায় সরব হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে, শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, চুরি ডাকাতি রাহাজানি বাড়ছে, নির্বাচনের কোনো নামগন্ধ নেই। এসব জ্বলন্ত ইস্যু এবং নিজের প্রশাসনের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই ইউনূস সরকার এসব করাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। বিগেস্ট ইনটক্সিকেশন অর এলিক্সির সেটা হচ্ছে ক্ষমতায় থাকা, এবং এই যারা একবার ক্ষমতায় থেকেছে 2-4 মাস না, তারা ছাড়তে চায় না, তারা ছাড়তে চায় না। আমরা বলতাম আমাদের বন্ধু রাষ্ট্র, সেই জায়গাটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই জিনিসটা। আইন শৃঙ্খলা থাকলে এইভাবে সবার মানে চোখের সামনে একের পর এক হিস্টোরিক্যাল আর হেরিটেজ বিল্ডিংগুলো তারা ভেঙে ফেলছে, যেহেতু সেটা মুজিবুর রহমানের পরিবারের। দেখুন, একটা স্টেট যখন নিজের জনগণকে কোনো সিকিউরিটি দিতে পারে না, একটা নিজের যা যা দেওয়ার দরকার, সেটা আপনি সোসাইটির ক্ষেত্রে বলুন, সেটা আপনি অর্থনীতির ক্ষেত্রে বলুন, সেটা আপনি সমাজ স্তরে বলুন, যখন এই সমস্ত দিক থেকে ফেল করে, তখন সে কিসে টিকে থাকতে চায়? তার তো টিকে থাকার কোনো ভিত্তি দরকার, এবং সেই ভিত্তিটাই কোনোভাবে যদি নড়বড়ে হয়ে যায়, তখন সেই মৌলবাদীর আশ্রয় নেয়। এই সরকার যদি এখন মৌলবাদের দিকে চলে যায় বা মৌলবাদীদের হাতে চলে যায়, তার কিন্তু খেসারত বাংলাদেশকেই দিতে হবে। কিন্তু এভাবে আর কতদিন নৈরাজ্য করে কতদিন কুর্সি ধরে রাখতে পারবেন ইউনূস? সৌমিত্র রায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কেয়ার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব সেই প্রশ্নটা পুরনো, তার কারণ হচ্ছে ভারতের নরম অবস্থান নিয়ে। ভাবুন, 5.5 মাস আগে যখন গোটা বাংলাদেশ জ্বলছিল, তখন ত্রিপুরার একটা ঘটনা নিয়ে উল্টে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশ ডেকে পাঠিয়েছিল। আমি বলছি শেখ হাসিনা যাতে ভবিষ্যতে ভারতে বসে মুখ না খোলেন, সেই জন্য তাকে বিরত করুক ভারত। আজকে একেবারে বিবৃতি দিয়ে ভারতকে চিঠি দিয়ে, এবং আজকেও এই ইস্যুতে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে ডেকে তাকে বলা হয়েছে আপনি দিল্লির সঙ্গে কথা বলুন। ভাবুন, অন্তর্বর্তী সরকারের যে বিবৃতি দিয়ে এই অনুষ্ঠান শুরু করলাম, সেখানে বলা হচ্ছে কার্যত, আমার ব্যাখ্যা হচ্ছে ভারতকে কার্যত চ্যালেঞ্জ করে কোট আনকোট বলা হচ্ছে, সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এরকম কাজে ব্যবহৃত হতে না দেয়, এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না, তো চোখ রাঙানো। আমি বলছি যথেষ্ট অ্যাগ্রেসিভ বাংলাদেশ, কিন্তু ভারত কোথায়? তারা কি ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে বসে আছে? প্রথম কথা বলি, একটা হিন্দিতে একটা প্রবাদ আছে, এটা বাংলা চ্যানেল, বাংলা অনুষ্ঠান, মনোজ্ঞ মানুষ দেখেন, কিন্তু একটু আমার ভাষার জন্য আমার মার্জনা করবেন। হাতি চলে বাজার, কুত্তা বউকে হাজার। ঠিক আছে, এটার মানেটা তর্জমা করলে যা দাঁড়ায় প্র্যাকটিক্যালি তাই। আচ্ছা, আমি এই ভারতের প্রসঙ্গে নিশ্চয়ই আসবো সমান, কিন্তু প্রথমে আপনি একটা কথা বললেন, এই আপনাদের খুব সুন্দর একটা আমি দেখলাম, এই প্যাকেজ দেখলাম, সেখানে বলা হচ্ছে যে ইতিহাসটা 1971-এর যে ইতিহাস, সেইটা ভুলিয়ে দিতে চাইছে বর্তমান ইউনূস সরকার। কিন্তু একটা এই সুন্দর 4টে লাইন বলতে চাই, যে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, আমার চোখ বান্ধিবি কেমনে, আমার মাফ করবেন, আমার মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। অর্থাৎ আপনি যাই করুন না কেন, ওখানকার যারা তামাম বাংলাদেশের মানুষ রয়েছেন, আমরা যারা রয়েছে এপার বাংলার বাঙালি, আমরা সবাই শেখ মুজিবুর, তিনি জাতির পিতা ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন, এবং তার যে অবদান, তিনি নিজের প্রাণ দিয়ে, জন্মের সঙ্গে ভারত যুক্ত, চরম আত্মাহুতি দিয়েছিলেন নিজের প্রাণ দিয়ে এই দেশের জন্য। তার যে বাড়ি, মানে আগের যে বাড়ি, সেখানে যিনি তার কর্মস্থল, তার নিজের পরিবারকে নিয়ে থাকতেন, সেখানে সেভাবে যাকে মারা হয়েছিল, সেইটাকে ভেঙে যে আদিম উল্লাস দেখছি, এটা কোনো মানুষের হতে পারে না। এই পৈশাচিক উল্লাস কোনো মানুষের হতে পারে না। হতে পারে যারা ওই বামিয়ান বুদ্ধ ভেঙেছিলেন তাদের। আমি আসছি না, আমি বলছি যে যখন পাকিস্তান কাশ্মীর নিয়ে বলে, আমরা রাষ্ট্রপুঞ্জে কি বলি, যে আমাদের বিষয় নিয়ে কেন প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান নাক গলাচ্ছে, আজকে বাংলাদেশ বিবৃতি দিয়ে আমাদের কার্যত চোখ রাঙিয়ে বলছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। বলছি এটা বলছি আমাকে আপনি খুব সুন্দর একটা কথা বলেন একটু আগে, যে মৌলবাদ নাকি বরবাদ। আমি বলছি সৌজন্যে ইসলামাবাদ। এই মৌলবাদের জন্য বাংলাদেশ যে বরবাদ হচ্ছে, সৌজন্যে হচ্ছে ইসলামাবাদ। এবং এই ঘটনাটা এখন যেটা আমরা বুঝতে পারছি, বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছেন, কিন্তু যারা এই নির্লজ্জ ইসলামী জিহাদি মৌলবাদী, তারা বুঝতে পারছে না। তারা ভাবছেন এখানে শুধুমাত্র সারিয়ার যদি এখানে স্থাপিত হয়, তাহলে হয় আমরা পরম সুখে থাকবো। ঠিক যেভাবে সন্ত্রাসবাদীদের ভুল বুঝিয়ে, বাচ্চা বাচ্চা ছেলেদের ভুল বুঝিয়ে তাদের সুইসাইড বম্বার করা হয়, যে তুমি পরজন্মে 72 হুর পাবে, ঠিক এইভাবে 71
কে ভুলিয়ে তারা পরজন্মের 72 হুড়ে স্বপ্ন দেখাচ্ছেন। এবার আসি ভারতের প্রসঙ্গে, খুব ইন্টারেস্টিং বলেছেন, বারে বারে চোখ রাঙানো হচ্ছে। সত্যি ভারতের তো খুব ভয় পেয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা কি দেখলাম? শেখ হাসিনা, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি ভারতে রয়েছেন। এত চোখ রাঙানি সত্ত্বেও তিনি গতকাল তার বক্তব্য রেখেছেন এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে তার দেশের, তার মানুষের, জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। বাংলাদেশের জন্য যেটা ব্রিগেডিয়ার স্যার বললেন যে ভারত এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করছে। শুনুন, একটা আমরা হয় না কখনো কখনো পিঁপড়ে আমরা দেখি একটা জলকে যদি করে দিই, খুব এদিক ওদিক বেরোনোর চেষ্টা করে, আমরা 1 সেকেন্ডে তাকে শেষ করে দিতে পারি, কিন্তু সেটা করবো কি? সেটা না করে একটা ছোট প্রাণীকে হত্যা করে কি লাভ? ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি বলছি ট্র্যাক 1 ডিপ্লোমেসি, ট্র্যাক 2 ডিপ্লোমেসি কোথায়? বিশেষ করে আজকে সরকারি যে বিবৃতি, আমি আবার বলছি এটা স্পষ্টত ভারতকে চোখ রাঙানো, কার্যত হুমকি দেয়া, এই অজুহাতে। আমি অর্ণব সাহার কাছে যাব। অর্ণব, আমি বলছি প্রশ্নটা কিন্তু আশঙ্কার। আমি এবার একেবারে আমাদের দেশ এবং রাজ্যে আসছি। এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত হচ্ছে 2200 কিলোমিটারেরও বেশি, একটা বড় অংশ খোলা সীমান্ত, এখনও কাঁটাতার লাগেনি। আমি বলছি ওপারে মৌলবাদের দাপাদাপি, মানে প্রতি মুহূর্তে তার রেশ সব থেকে বেশি পড়বে আমাদের রাজ্যে। গোটাটা কেন্দ্রের ওপর চাপালে চলবে না। অর্ণব বলবে, আমি তার সঙ্গে একমত, যে আগেই একমত হচ্ছি যে বিএসএফের তো নিঃসন্দেহে সীমান্ত রক্ষার বড় দায়িত্ব আছে, কিন্তু কাশ্মীর পুলিশের ইনপুট, আসাম পুলিশের ইনপুট, শুধু ইনপুট নয়, এবং খুব ক্ষুদ্র ভোট ব্যাংকের রাজনীতি ভাবলে চলবে না। সব থেকে বড় কথা, রাজ্যের মানুষের নিরাপত্তা কম্প্রোমাইজড হতে পারে যদি সীমান্তের ওপারে এইভাবে প্রতিদিন প্রতি ঘন্টায় মৌলবাদী শক্তি তাদের দাপট দেখায়। শুধু দাপট থাকছে তা নয়, দাপট দেখাচ্ছে। একদম প্রথমে যেটা বলবো সুমনদা, সেটা হচ্ছে যে বিএসএফকে জমি দেওয়া নিয়ে একটা জটের জায়গা ছিল। আমরা 2-3 দিন আগের যে খবরটা দেখেছি সেটা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা এসেছে, এবং জমি জট যেটা ছিল সেই জমি জটটা কাটানো যায় কিনা সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের একটা অলরেডি কথা এগোচ্ছে, এবং মানে পুরো জিনিসটা একটা সহযোগিতার ভিত্তিতে এগোচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, যে ওইখানে মৌলবাদী শক্তির যদি উত্থান হয়, তাহলে সেই মৌলবাদী শক্তির উত্থান ঘটলে যেটা আমাদের এখানে ঘটতে পারে সেটা হচ্ছে ঠিক পাল্টা আর একটা কোনো সাম্প্রদায়িক শক্তি তারা সাম্প্রদায়িক মেরুকরণের সুযোগ পেয়ে যাবে কিনা। সুতরাং এই যে এই জায়গাটায় রাজ্য সরকারকে অবশ্যই অতি সতর্ক থাকতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গের যে সোশ্যাল ফ্যাব্রিক, পশ্চিমবঙ্গের যে সমন্বয়ী যে রাজনীতি, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেইটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেইটার জন্য এখন সবার আগে সেটা কিন্তু মানে এনশিওর করতে হবে, এবং রাজ্য সরকার সেটা এনশিওর করবার জন্য বারবার করে বলেছেন, বারবার করে সেই চেষ্টাও চালাচ্ছে। এই রাজ্যেই আমরা খাগড়াগড় দেখেছি, মুর্শিদাবাদের একের পর এক জঙ্গি ঘাঁটি। একদমই তাই। কিন্তু একই সঙ্গে আমি বলছি যে বেলডাঙ্গাতে কি দেখলাম, তার পাশাপাশি আমি যদি এটাকে লার্জ স্কেলে বলি, তাহলে কিন্তু একদম শুরুতেই বিধানসভায় দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন যে তিনি একটা প্রস্তাব রেখেছিলেন যে এটা কূটনৈতিক স্তরে কেন্দ্রীয় সরকার এটা অন্য কোনো কিছু করুক কিনা, কারণ তাদের হাতে তো এই জিনিসটা করার একটা জায়গা। এবং সেক্ষেত্রে আমি একটু স্যারের সঙ্গে, রাজাগোপাল স্যারের সঙ্গে আমি সহমত হয়ে বলছি, ওরা যে একটার পর একটা প্রতীক ভাঙছে না, একটা করে শেখ মুজিবের মূর্তি ভাঙছে, মুরালগুলোকে ভাঙছে। 450 আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন এর মধ্যে, এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এত কিছুর পর এগুলো করতে হচ্ছে কেন? তার কারণ সম্ভবত জনসমর্থন নেই। তার কারণ ওরা জানে একটা হাসিনা যদি কোনো ভাষণ দেয় তাহলে এত বড় একটা রিয়াকশন করতে হবে। তার মানেটা হচ্ছে জনগণের সমর্থন নেই ওদের সঙ্গে। জনগণের সমর্থন থাকলে এই কাজগুলো করতে হতো না। তার মানে কোথাও একটা আওয়ামী লীগের এখনো পর্যন্ত জনভিত্তি আছে, মাস বেস আছে, এবং সেই মানুষ একেবারে নিজস্ব সমস্যায় বিপর্যস্ত, এবং সেই জায়গা থেকে মানুষ দাম থেকে শুরু করে কর্মসংস্থানের অভাব, বেকারত্ব জ্বলে পুড়ে মরছে। ফিরবে 2008-এ হাসিনা ক্ষমতায় আসার পর এই যে 15টা বছর উনি পেয়েছিলেন, দেশের অর্থনীতি কিভাবে এগিয়েছে, এবং এমন একটা দ্রুতগতিতে এগিয়েছে, তাতে আমরা বলতে শুরু করেছিলাম যে এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যে অত্যন্ত দ্রুতগতিতে যাদের অর্থনীতি এগোচ্ছে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ। সেই জায়গাটায় যারা তার থেকে সুফল পেয়েছিল, দেশের সমস্ত মানুষই সুফল পেয়েছে, কোনো না কোনোভাবে সুফল পেয়েছে। সুতরাং মানুষের একটা আকাঙ্ক্ষা সেই জায়গাটা রয়েছে। সুতরাং এই জায়গাটায় দুটো দিক আমাদের মাথায় রাখা দরকার। একটা হচ্ছে কোনো রকমভাবেই এইটার সুযোগ আমাদের এখানে সাম্প্রদায়িক মেরুকরণের শক্তি তারা যেন না নিতে পারে, সেটা করার মতো শক্তি কিন্তু এখানে আছে। আমরা বারবার করে সেটাকে দেখতে পাচ্ছি, তাদেরকে আমরা বিভিন্ন রকম স্টেটমেন্ট দিতে দেখছি, রাস্তায় দেখতে পাচ্ছি, এবং একটা নির্দিষ্ট একটা সম্প্রদায়। তার জন্য দরকার যে বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে এখানে সোচ্চার প্রতিবাদ নিশ্চয়ই দরকার, 100 বার দরকার। আমি বলছি কিন্তু তা সত্ত্বেও এখানে, এবং দলমত নির্বিশেষে 100 বার, কিন্তু রাজনীতির অঙ্ক নির্বিশেষে এখানে সংখ্যাগরিষ্ঠ তো উল্টো, এখানে সংখ্যাগরিষ্ঠ তো হিন্দুরা, কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা বলেই হিন্দুদের দায়ও অনেক বেশি, যে যারা সংখ্যালঘু তাদেরকে, কিন্তু ওপারের হিন্দুরা এবং ওপারের সংখ্যালঘুরা আক্রান্ত হলে তাদের পাশে দাঁড়ানোর দায়টাও বেশি। এটাকেও ভুলে গেলে চলবে না। আমি এখান থেকে একেবারে পরিষ্কার, ঠিক যে অবস্থায় যে জায়গাটা, ভাবুন তো একটা সরকারের প্রায়োরিটি কি, যে ঈদের আগে লোডশেডিং বন্ধ করা।
ঈদের আগে অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে যাতে বিদ্যুতের একটু বাড়তি পাওয়া যায়। আমি বলছি সমস্যায় কতটা জর্জরিত হলে একটা সরকারের প্রায়োরিটি লিস্ট এইখানে যায়। ঠিক এখানে আমি রিফ্লেকশনগুলো দেখাবো যে ভাবুন একজন মহিলাকে ঘিরে ধরে নিগ্রহ করা হচ্ছে, ডাব চুরি করা হচ্ছে, এই যে বাড়িগুলো ভাঙচুর হচ্ছে এর পাশাপাশি কিন্তু একটা লুটের উদ্দেশ্যও আছে, স্টিলের কাঠামো চুরি করা হচ্ছে। এই অস্থিরতা এবং নৈরাজ্যের ছবি আমাদের পীড়িত করছে এবং বহুস্তরীয় যে এর পেছনে বিপদগুলো, আবার বলছি এ দেশের জন্য বিপদ, এ রাজ্যের জন্য আরও বড় বিপদ। দেখুন, সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিতে হলেও কবিগুরু লিখেছিলেন, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। বুধবার সন্ধে থেকে বৃহস্পতিবার ভোর অবধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি, তার স্মৃতি সম্বলিত মিউজিয়ামে যা করল বাংলাদেশি কট্টরপন্থীরা, তারপর তারা আদৌ মানুষ কিনা তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। ইতিহাসকে চোখের সামনে এভাবে ধূলিসাৎ হতে দেখে আর স্থির থাকতে না পেরে এই মহিলা শুধু প্রশ্ন করেছিলেন, এটা কি হচ্ছে? এই হচ্ছে তার রেজাল্ট। নোবেল শান্তিজয়ী বাংলাদেশে কি তাহলে এখন তালিবানি শাসন, মুখ খোলা অপরাধ? বাংলাদেশের অবস্থা এখন আফগানিস্তান পাকিস্তানের থেকেও খারাপ হয়ে গেছে। ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট রাতভর বিনা বাধায় নৈরাজ্য চালালো কট্টরপন্থীরা। কোনো পুলিশ নেই, কোনো সেনা নেই, কোনো দমকল নেই। মোহাম্মদ ইউনূস ও তার গ্যাংয়ের নীরব সম্মতিতে চলল নৈরাজ্য। যারা নিজেদের বিপ্লবী বলে, যারা বলে তারা দেশ সংস্কারে নেমেছে, এই তাদের বিপ্লব, এই হলো দেশ সংস্কার। এরা কখনো ছাত্র হতে পারে? এদের হাতে কোনো দেশ নিরাপদ হতে পারে? বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস যে যার মতো ভেঙে নিয়ে যাচ্ছে। স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজনকে নিচে ফেলতে দেখা যায়। নিচে থাকা কয়েকজন এগুলো রিকশায় করে অন্যত্র সরিয়ে নেন। শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও একই ছবি। বাড়ির সামনে পড়ে রয়েছে ফ্রিজ, খাট, ওয়ার্ড্রপ, সোফা সহ নানা সামগ্রী। কোথাও কোথাও টাইলস খুলে ফেলা হয়েছে। বাড়ির সামনে উৎসুক কয়েকশো মানুষের ভিড়। যেসব অক্ষত জিনিসপত্র আছে সেগুলো যে যেরকম পারছে নিয়ে চলে যাচ্ছে। ছিচকে চোরের থেকে যদি খারাপ কিছু থাকে, সেই অবস্থায় বোধহয় বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। এটা যা পরিস্থিতি এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, এটা বিপ্লবী তো নয়, কারণ বিপ্লব এভাবে কখনোই হয় না। পৃথিবীর ইতিহাসে কোনো বিপ্লব এভাবে হয়নি। সুতরাং বাংলাদেশে এটা বিপ্লব তো নয়, এটা ছিচকে চোরেদের থেকেও যদি বাজে অদম্যতর কিছু কাজ থাকে, সেই ছবিগুলি আমাদের চোখের সামনে উঠে আসছে। নিজেদের ইতিহাস নিজেরাই ধ্বংস করছে, ভারতকে গালমন্দ করছে, আবার এপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত দুষ্টু কোকিল গানে নাচছে। এটা যদি বিপ্লব হয় তাহলে সত্যিকারের বিপ্লবীরা লজ্জা পাবেন। মানুষ যাতে, এই প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানতে পারে, সেজন্যই এই বাড়িটিকে দান করা হয়েছিল। তাহলে এই বাড়িটির উপরে কেন এত আক্রমণ? ওই একটি কারণ, যে সেই পরাজিত শক্তিরা শোধ নিতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায়, যাতে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে না জানে, বঙ্গবন্ধু সম্পর্কে না জানতে পারে। এটাই হচ্ছে তাদের সর্বোচ্চ চেষ্টা। বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, গভীর রাত পর্যন্ত নিজে সেখানে ছিলাম। ঘন্টার পর ঘন্টা ধরে শেখ হাসিনার বাড়ি সুধা সদন জ্বলছে। আর প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় দমকলের ঢাকা কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন বলছেন, সুধা সদনে আগুন লাগার খবর আমরা পাই রাত 11:30 নাগাদ, কিন্তু আমাদের নিরাপত্তা ছিল না, ওখানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, তাই আগুন নেভানো সম্ভব হয়নি। এই হচ্ছে বর্তমান বাংলাদেশ, নোবেলজয়ী ইউনূসের বাংলাদেশ, ছাত্র বিপ্লবীদের বাংলাদেশ। বিপ্লব আর চুরির মধ্যে ফারাক নেই যে দেশে, সেই বাংলাদেশ। এবিপি আনন্দ। দেখুন, স্পষ্ট করে বলছি, এটা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ব্যাপার নয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনার ঘাম, রক্ত এবং জীবন মিশে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রক, এই মুহূর্তে আপনারা যদি তার ওয়েবসাইটে যান, সেখানে বলা হচ্ছে যে 69 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন, 60 জন জেসিও এবং 3 জন এনসিও। 1290 জন ভারতীয় সৈনিক শহীদ হয়েছিলেন শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে। আমি বলছি যে ভারতীয় সেনা না থাকলে মাত্র 13 দিনে এই যুদ্ধ জয় করতে পারতো না বাংলাদেশ। সেইখান থেকে একেবারে
পরিকল্পনা করে যেটাকে বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে ভারত বিদ্বেষ। আমি শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময়দা, এক হচ্ছে যে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, জিনিসপত্র অগ্নিমূল্য, চাকরি ছাঁটাই হচ্ছে, কর্মসংস্থান শূন্য, ভোট কবে হবে অনিশ্চিত, ক্রমশ রাজনৈতিক গোলমালটা পেকে উঠছে। এইখানে ভারত বিদ্বেষের দিকে ঠেলে দিয়ে কোথাও কি এই সমস্যাগুলো থেকে নজর ঘোরানোর চেষ্টা? হ্যাঁ সোমবাবু, সব দেশের রাজনীতিতেই এই একই ধরনের ঘটনা ঘটে। এবং প্রথমে যেটা একদম পরিষ্কার বলে নেওয়া যাক যে বাংলাদেশে যে মৌলবাদী বিষয়টা চলছে আর কি, সেই জায়গা কিন্তু একেবারেই মেনে নেওয়ার নয়। এবং অন্নদাশঙ্কর রায়ের কথা আপনি বললেন, বঙ্গবন্ধুকে হত্যার খবর পেয়ে তিনি একদম শিশুর মতো কেঁদেছিলেন, লিখেছিলেন এই দেশ আমার প্রিয় দেশ, এই দেশের মানুষ আমাদের প্রিয় মানুষ আর কি, আমাদের দেশের সঙ্গে নারীর টান, আত্মীয়তার দৌড়। ফলে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমরা পছন্দ করছি না। তাদের কাছে আমাদের কি বার্তা দেওয়ার, যে আমাদের রাজ্যের কথা ভাবুন, এখানেও এক মুখ্যমন্ত্রী গিয়ে অন্য মুখ্যমন্ত্রী এসছেন, দেশের কথা ভাবুন, বাজপেয়ী গিয়ে মনমোহন সিং এসছেন, নরেন্দ্র মোদী এসছেন, আমাদের এই সব ঘটনা ঘটেনি। আর এই যে ইউনূস সাহেব এখন এত বড় বড় কথা বলছেন, উনি নাকি কিছুই দেখতে পাচ্ছেন না, ওনাকে একটু সাবধান থাকতে হবে, কারণ শেখ হাসিনা তাও পালিয়ে যেতে পেরেছিলেন, যা চলছে বাংলাদেশে এরপর উনি আবার পালানোর সুযোগ পান কিনা সেটাও দেখতে হবে আর কি। কিন্তু যে জায়গাটায় আসতে হবে সেটা হচ্ছে এর থেকে আমরা আমাদের দেশে আর আমাদের রাজ্যে কি শিক্ষা নেবো আর কি। যে প্রশ্নটা, যে মূল্যবৃদ্ধি, মানুষের খেতে না পাওয়া, শিক্ষা, এগুলো না থাকা, সেগুলোকে এগুলো দিয়ে ভুলিয়ে দেয়া। আপনি যদি বুলডোজারবাদের কথা বলেন, যেটা বলছিলেন, আপনি দেখবেন ধানমন্ডির বাড়ি হোক কিংবা উত্তরপ্রদেশের রাস্তা কিংবা পশ্চিমবঙ্গের অভাবী হকারের এক টুকরো দোকান, সব জায়গায় কিন্তু বুলডোজারবাদ চলে। অপারেশন সানশাইন চলে, সূর্য ওঠে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে রাজনৈতিক আধিপত্যবাদ কিন্তু সব জায়গায় আছে। বাংলাদেশের ক্ষেত্রে হাসিনার রাজনৈতিক আধিপত্যবাদ পেরিয়ে গিয়ে কি ঘটনা ঘটেছে, একেবারে মৌলবাদ এসে গেছে। সেই মৌলবাদ যাতে আমাদের এখানে না আসে, গোঁদের ওপর বিস্ফোরণটা যেন না হয়, এইটা তো বুঝতে হবে। ফলে ইতিহাস গুড়িয়ে দেওয়ার কথা কেয়াদি বলেছেন, খুব ভালোভাবে বলেছেন। আমাদের এখানে উত্তরপ্রদেশে অনেক কিছু গুড়িয়ে গেছিল এক সময়, সেটাকে ইতিহাস বলা যাবে কি যাবে না সেই নিয়ে দ্বন্দ্ব থাকবে। সব থেকে বড় কথা হচ্ছে গণতন্ত্র বাদ হয়ে যাচ্ছে, উদারবাদ বাদ হয়ে যাচ্ছে। রুদ্র মোহাম্মদ সৈদুল্লাহর কবিতা বাতাসে লাশের গন্ধ প্রতিটি বাংলাদেশের মানুষের যারা একটু পড়েন তাদের পাঠ করা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু ইউনূস, আমরা কি সাবধান হব না? বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য সব বাদ দিয়ে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ মূর্তির মাপ রোজ বড় হচ্ছে, দেখবেন সুমনবাবু, মাপবেন গণেশ, সরস্বতী, দুর্গা, মা কালী, সব মূর্তির মাপ বড় হচ্ছে, আর মানুষগুলোর দৈর্ঘ্য আস্তে আস্তে কমছে। এটা কি আমরা চাই? আপনি কি লক্ষ্য করেছেন সরস্বতী পুজোয় কি হয়েছে? ফলে ধর্মের যে জায়গাটা, সেই জায়গাটায় মাথায় রাখতে হবে আমাদের হিন্দু ধর্ম অত্যন্ত উদারবাদী ধর্ম। এখানে আগুন জ্বালানো সত্যিই খুব কঠিন। আমরা অনেক ভালো জায়গায় আছি, কিন্তু ধানমন্ডিতে যেমন পুলিশ নেই, কার নাম বলছিলেন, শেখ সাজ্জাদ সাহেব না কার যেন, আরজিকর যখন ভাঙা হয়েছিল তখন দেখতে পেয়েছিলেন পুলিশ, সুমনবাবু। সুতরাং বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত খারাপ হচ্ছে। বাংলাদেশ আমাদের কাছে একেবারেই আমাদের কোনো অসুবিধে করতে পারবে না, যেটা স্যার বললেন। কিন্তু বাংলাদেশ থেকে প্রতি মুহূর্তে শিক্ষা না নিলে আমাদের এখানকার যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে, তারা তাদের ভোট পাওয়ার জন্য যে ঘটনাগুলো ঘটিয়ে তুলেছে, সেই ঘটনাগুলো থেকে সাবধান না থাকলে আগামী দিনে ভারতবর্ষ অনেক এগিয়ে, অনেক উদারবাদী দেশ। ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল আমাদের কথা বলতে দেয়, কিন্তু বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা হওয়া উচিত যে ধর্মীয় মৌলবাদের হাতে ক্ষমতা আমরা তুলে দেবো না। সে মৌলবাদ বিভিন্ন ধর্মের মধ্যেই আছে, যে ধর্মেরই হোক না কেন, মৌলবাদকে আটকাতে হবে। একদম। বাংলাদেশ একটা টেক্সট বইয়ের মতো। আমি বলছি শুভময়দার এই ধারণাটা আমি একটু তুলে নিই। আমি বলছি শুভময়দা উদাহরণ দিচ্ছিলেন না যে ক্ষমতা এখানে বদল হয়, কিন্তু এই বাংলাদেশের জিনিস হয় না, এবং বলছিলেন যে আধিপত্যবাদ, ওখানকার আধিপত্যবাদের কথা হচ্ছে। বাংলাদেশ আজকে এইখানে কি করে দাঁড়ালো? আমি বলছি যে দেখুন ইতিহাসের কিরম পুনরাবৃত্তি হয়। আজকে যে বুলডোজার নিয়ে গোটা পৃথিবীতে হইচই পড়ছে, যে বুলডোজারের কথা বলতে শেখ হাসিনার কণ্ঠরুদ্ধ হচ্ছে, সেই বুলডোজারবাদ, বুলডোজারবাদ বাংলাদেশে আমরা দেখেছি 2010 সালের 13ই নভেম্বর এইভাবে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল মইদুল রোডের 6 নম্বর বাড়িটা, যে বাড়িটা ছিল প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিধন্য। এবং খালেদা জিয়াকে আমি একবার শুধু মনে করিয়ে দিই, দেখুন মানে ইতিহাস, শাসক যখন শাসন ক্ষমতায় থাকে, যখন চেয়ারে থাকে, সিংহাসনে থাকে, তখন ভুলে যায় যে সারা জীবন হয়তো সে ওই চেয়ারে আর ওই সিংহাসনে বসে থাকতে পারবে না। আপনাদের মনে করিয়ে দেব যে
টানতে টানতে হিঁচড়ে টেনে বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করা হচ্ছে। এবং খালেদা জিয়া তখন বলছিলেন যে এতদিন ধরে সংসারের সব জিনিস ছেড়ে এক কাপড়ে আমায় বের করে দেওয়া হলো, কার কাছে বিচার চাইব। আর চূড়ান্ত দম্ভের সঙ্গে শেখ হাসিনা বলছিলেন যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করা যাবে না, আমি শেষ করে দিয়েছি। আমি বলছি এই চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত কখনো সুস্থ গণতন্ত্রের নিদর্শন হতে পারে না। আমি ঠিক এই প্রশ্নে বিশ্বনাথদার কাছে আসবো যে দেখুন, জামানা পাল্টাবে, নতুন জামানা এসে পুরনো জায়গা নেবে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। জামানাটা মুছে দেওয়ার চেষ্টা করলে ওই যেরমভাবে বুলডোজার দিয়ে মইদুল রোডের 6 নম্বর বাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছিল, আজকে তার পাল্টা হচ্ছে 32 নম্বর ধানমন্ডি রোড, ইতিহাসের প্রতিশোধ। এবং সুমনদা, কয়েকদিনের মধ্যেই কিন্তু স্বাধীন বাংলাদেশটা কিন্তু মৃত্যু ঘটেছে, স্বাধীন বাংলাদেশের মৃত্যু ঘটেছে এবং পুনর্জন্ম নিল পাকিস্তানের। আজকে বাংলাদেশকে বাংলাদেশ বলবেন না পাকিস্তান বলবেন, সেই প্রশ্নটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে উঠছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে ইসলামিক মৌলবাদীরা যেভাবে বাংলাদেশের কর্তৃত্ব নিয়েছে, তাতে কিন্তু ইসলামিক মৌলবাদীদের অক্ষ যেটা তৈরি হয়েছে পাকিস্তান বাংলাদেশের ইসলামিক মৌলবাদীদের নিয়ে, সেটা কিন্তু কেবলমাত্র বাংলাদেশকে অস্থির করে রাখবে তা না, দক্ষিণ এশিয়ার স্থায়িত্বের প্রশ্নে, শান্তির প্রশ্নে রীতিমতন চিন্তার বিষয়। এবং আমরা চাই না চাই, আমরা দায়িত্বশীল হই না হই, এই নৈরাজ্যবাদীদের দ্বারা কিন্তু আক্রান্ত হতেই পারে, আগুনের আঁচ এখানে আসবেই। এবং আলটিমেটলি এমন হতেই পারে আমাদের সীমিত যুদ্ধে যেতে হতে পারে, যেটাকে আমরা ইংরেজিতে বলি লিমিটেড ওয়ারে আমাদের যেতে হতে পারে। আমি আপনাকে বলছি, আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে, পরিষ্কার। এবং এই বাংলাদেশের এই আজকের যে ইসলামিক মৌলবাদ, সেটা কিন্তু রাজনৈতিক মৌলবাদের হাত ধরে এসছে। এবং পরিষ্কার, শেখ হাসিনার শাসনকালে শেষ দুটো নির্বাচন, বিশেষ করে কার্যত বলা যায় যে ভোট আগের দিন রাতেই ভোট 35% পড়ে যেত, এবং মানে বিরোধীকে সামান্যতম পরিষদ দেয়নি, মিটিং মিছিল করতে দিত না। ফলে আজকের ইসলামিক মৌলবাদীদের যে উত্থান, সেটা কিন্তু রাজনৈতিক মৌলবাদের হাত ধরে এসছে। এটা কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো তো বটেই, আমাদের রাজ্যের জন্য শিক্ষণীয়। আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের এই রাজ্যে লেফটদের 34 বছর শাসন করেছে, লেফটদের বিরুদ্ধে একটা কিন্তু মৌলবাদী অবস্থান, অর্থাৎ মানে বলা যায় যে আমরাই থাকবো, বিরোধী পরিষদ দেব না, এটা প্রায় 50টা ব্লকে ছিল। এবং রাজ্যের একটা অবস্থান ছিল যে মানে বহুত্ববাদকে অস্বীকার করতো লেফট, এবং হেজিমনি, একটা ডমিনেশন হেজিমনি, এই আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসের উত্থান হলো। আজকে কিন্তু আপনি দেখুন, সিপিআইএম দল গত 15 বছর লড়াই করে 5% নেমে এসছে, মানুষের সমর্থন পাচ্ছে না। এবং একইভাবে আমি বলছি, তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতায় আসার পরে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু একেবারে শেখ হাসিনার মতন না হলেও কাছাকাছিভাবে ভোট লুটের অভিযোগ আসছে, বিরোধীদের শূন্য করে পঞ্চায়েত জয় করা, পুরসভা জয় করা, এবং যে কোনো মিটিং মিছিল করতে গেলে বিরোধীদেরকে পারমিশন না দেওয়া, এবং বিরোধীদেরকে বলা যায় যে কোণঠাসা করে রাখা, পরিসর না দেওয়া, এবং প্রত্যেক ক্ষেত্রে হাইকোর্টের থেকে আদেশ নিয়ে এসে মিটিং মিছিল করতে হচ্ছে। আমি কিন্তু বলবো, ইতিহাস থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও শিক্ষা নিতে হবে। এই শিক্ষাটা কিন্তু যেমন করে মানে বামেরা শিক্ষা নেয়নি 34 বছরে, তার জন্য আজকে বহু চেষ্টা করে 5% উপরে ভোট বাড়াতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, কন্যাশ্রী যুবশ্রী দিয়েছেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি গণতন্ত্র দিতে পারেননি, যেমন করে হাসিনা দিতে পারেননি। ফলে যেদিন গণতন্ত্র মানে মানুষ বিরূপ হবে, সেদিন কিন্তু জানি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে সবাই হাততালি দিচ্ছে আজকে যারা, সেদিন কিন্তু হাততালির লোক খুঁজে পাবেন না, যেমন করে হাসিনা খুঁজে পায়নি। আপনি তো কনস্ট্যান্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বলছেন, তাই তো বলবো। এর থেকে বেশি গণতন্ত্র কি আছে? গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই নয়, এটাকে নাকি আপনি সেই ন্যারেটিভটাকেই বলছেন বিশ্বনাথ। 90টা লোকের বিনিময়ে যদি পঞ্চায়েত নির্বাচন হয়, তাকে আমি কি গণতান্ত্রিক বলবো? পঞ্চায়েত নির্বাচনে যদি 90টা লোকের বিনিময়ে হয়, বিভিন্ন বহুস্বর না থাকে, তাহলে এখানে বহুস্বর কোথায়? বহুস্বর কোথায়? আছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যদি শিক্ষা হয়, যোগী আদিত্যনাথের জন্য কি শিক্ষা? কারণ ওখানে আমরা যে দেখি বুলডোজার নির্বাচন 10টা কেন্দ্রে হয়েছে, বুলডোজার বাবা। আচ্ছা উত্তরটা নেই, বুলডোজার বাবা। বুলডোজার খালি যোগী আদিত্যনাথকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়ার তো কোনো মানে হয় না। কিন্তু এখানে আমরা বলছি যে শুভময়দা খুব চমৎকার বললেন, উনি বললেন যে হিন্দু ধর্ম উদার, অবশ্যই উদার। হিন্দু ধর্ম উদার বলেই আমরা দেখেছি কলকাতার রাস্তায় গোমাংস ভক্ষণ করা হয়েছে, কিন্তু কদাচিৎ আমরা দেখিনি মোহাম্মদ সেলিমকে তিনি তো ধর্মনিরপেক্ষ, শূকরের মাংস ভক্ষণ করতে, বা সেই কোনো মেলা হলে আমিও যাব, আমি বারে বারে বলে রেখেছি, আমাকে আমন্ত্রণ কেন করছেন না আমি জানি না। বিষয়টা হচ্ছে আমরা দেখছি যে এখানে বারবার বলা হচ্ছে বুলডোজার, বারবার বলা হচ্ছে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদ। নিশ্চয়ই যে কোনো বিষয়ে উগ্রতা কখনোই গ্রহণীয় নয়, কিন্তু আমরা দেখছি এইখানে এই দেশে যখন কোনো দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের যে রিসোর্সেস আছে তার সর্বপ্রথম অধিকার হচ্ছে এই দেশের সংখ্যালঘু মুসলমানদের, সেইটা হয়ে যায় ধর্মীয় উদারতা। আর যখন বর্তমান প্রধানমন্ত্রী বলছেন আমি রেখা আর রহিমার মধ্যে বিভেদ না করে প্রত্যেকেই ওই মুদ্রা লোন থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি দেওয়াবো, সেইটা হয়ে যায় উগ্র সাম্প্রদায়িক। আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন, ইতিহাস থেকে আপনি শিক্ষা নাও নিতে পারেন। যেমন অর্ণব আমাকে বিরোধিতা করলো, মমতা বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্য শুনে বলতে পারেন যে না আমি তোমাকে কাঁচকলা দেখাই, আমি শিক্ষা নিব না। আমি বলছি ইতিহাস কিন্তু নির্মম। সেদিন যখন বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙেছিল সেদিন কিন্তু গর্বের সাথে কিন্তু মানে হাসিনা বলছিলেন, আজকে কিন্তু ইতিহাসটাকে কিন্তু শিক্ষা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা না নিতে চাইলে নেবেন না। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে দেখুন আধিপত্যবাদ কিন্তু মৌলবাদের দিকে ঠেলে দেয়, এটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। ফলে আমরা বাংলাদেশ থেকে কি শিক্ষা নেবো? একটা হচ্ছে বাংলাদেশ বলছে টলছে কিছু, আমাদের দেশে হাসিনা আছেন কি নেই, কথা বলতে পারবেন কি পারবেন না, আমাদের দেশে বসে কে কথা বলবেন কি না বলবেন, অত বাংলাদেশের আমার মনে হয় ভাবার এখন সময় নেই তাদের নিজেদের যে অবস্থা। ফলে আমার মনে হয় বাংলাদেশ নিয়ে আলোচনা করছি না আজকে, আমরা আলোচনা করছি ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ নিয়ে। কেন? আমরা চাইছি রাজনৈতিক আধিপত্যবাদ যেন এমন জায়গায় না যায় যেখান থেকে ধর্মীয় মৌলবাদ আমাদের বাংলাদেশের অবস্থা না হয়। সোজা কথা, আমি আসবো, কিন্তু তার আগে দেখবো আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন সুমন্দে প্রচুর মন্তব্য, দ্রুত এ নিয়ে একটা মন্তব্য নিয়ে নেব। শর্মিষ্ঠা দত্ত লিখছেন মৌলবাদীদের এই ধ্বংসাত্মক কাজের জন্য বিশ্ববাসী তাদের অকৃতজ্ঞ হিসেবেই চিহ্নে। অতীশচন্দ্র ভাবার লিখছেন ইউনূস সরকারের পূর্ণ মদত না থাকলে 32 নম্বর ধানমন্ডিতে রাতভর তাণ্ডবলীলা চলতে পারে না। কলতান চট্টোপাধ্যায় লিখছেন মৌলবাদীদের কবজায় চলে যাওয়া বাংলাদেশ তালিবান শাসনের কথা মনে করাচ্ছে। অগ্নিবেদ বিশ্বাস লিখছেন ভারত বিদ্বেষী হতে গিয়ে গোটা বিশ্বে এক ঘরে হয়ে পড়বে ইউনূসের বাংলাদেশ। শুভঙ্কর রায় লিখছেন যারা ইতিহাস মোছার চেষ্টা করে ইতিহাস তাদের ক্ষমা করে না। ইতিহাস মোছার কথা হচ্ছে না, ঠিক এইখান থেকে একটা দেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন ইতিহাস মোছার চেষ্টা করছেন তখন সেই ইতিহাসকে বুক দিয়ে আগলে রেখেছে আমাদের এই রাজ্য এবং আমাদের এই শহর। মুজিবের যে স্মৃতি পুড়িয়ে বুলডোজার দিয়ে গুঁড়ো করে বাংলাদেশ মুছে দিতে চাইল, পশ্চিমবঙ্গে কিন্তু সেই সব স্মৃতি সযত্নে লালিত হচ্ছে। দেখুন স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকার কথা বলতে গিয়ে শেখ মুজিবুর রহমান বলেছিলেন মুক্তিযুদ্ধে আমার মেয়েরা যা দিয়েছে সেই ঋণ আমি কিভাবে শোধ করব। ধর্ষিতা মেয়ের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও আর ঠিকানা লেখো ধানমন্ডি 32। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই 32 নম্বর ধানমন্ডির বাড়ি এইভাবে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দেওয়া হলো। বাংলাদেশের কট্টরপন্থীরা তাদের প্রাণপুরুষকে, তার ইতিহাসকে, তার স্বপ্নের দেশকে, তার আদর্শকে এভাবেই মুছে ফেলতে চাইছে। তখন ঠিক উল্টো দিকে এই ভারত, এই পশ্চিমবঙ্গ, এই কলকাতা সেই মুজিবুর রহমানের স্মৃতি সযত্নে লালন করে চলেছে। সালটা 1945-46, অবিভক্ত ভারতবর্ষ। কলকাতায় পড়তে আসেন তরুণ মুজিব। তখন নাম ছিল ইসলামিয়া কলেজ, বর্তমানে যা মৌলানা আজাদ কলেজ। তরুণ মুজিবুর রহমান থাকতেন বেকার হস্টেলে। তালতলার এই হস্টেলে 24 নম্বর ঘরে থাকতেন তিনি। এখনো সেই ঘর তার স্মৃতি আঁকড়ে রয়েছে। বাংলাদেশের ধানমন্ডিতে যখন শেখ মুজিবুর রহমানের স্মৃতি, তার বাড়ি, ইতিহাসকে তছনছ করে দিচ্ছে সেখানকার কিছু উন্মুক্ত দুষ্কৃতী, তখন তার সেই স্মৃতিকেই গোপনে লালিত করছে এই শহর কলকাতা। আমরা আছি বেকার হস্টেলে,
কলকাতার সরকারি একটি হস্টেল, এই হস্টেলেরই আবাসিক ছিলেন শেখ মুজিবুর রহমান। তারই স্মৃতিকক্ষের সামনে আমরা দাঁড়িয়ে, যেখানে 1945-46 শিক্ষাবর্ষে এই হস্টেলের আবাসিক ছিলেন, 24 নম্বর রুমের আবাসিক ছিলেন স্বাধীন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান। কলকাতার এই হস্টেলে ছাত্রাবস্থায় বঙ্গবন্ধু যে একচিলতে ঘরে থাকতেন, যে খাটে শুতেন, যে টেবিল চেয়ারে পড়াশোনা করতেন, যেখানে তার ছাত্র জীবনের কয়েক বছর কেটেছে, সেই সময়টায় যেন থমকে রয়েছে এই চার দেওয়ালের মধ্যে। ছাত্র মুজিবের সেই ঘর আজও আদরে রক্ষা করে যাচ্ছে তার আবাসিকের স্মৃতি। এখানে আমরা মুজিবুর রহমানের একটা ছবি দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী হিসেবে তার ছবি। এখানেও আর একটা ছবি দেখতে পাচ্ছি। অজস্র ছবি তার এই ঘরে সাজানো আছে, এবং অবশ্যই তার লেখা বই, অসমাপ্ত আত্মজীবনী থেকে আরম্ভ করে এবং তার সম্পর্কিত একাধিক বই এখানে রাখা হয়েছে। পাশাপাশি মুজিবুর রহমানের ফ্যামিলির ছবি, পরিবারের ছবি, তার পাশে শেখ হাসিনার সঙ্গে আমরা ছবি দেখতে পাচ্ছি। এবং এই ছবিটা খুব তাৎপর্যপূর্ণ, যেখানে ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবুর রহমান। ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এবং সেই ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবুর রহমান এবং এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ছবি দেখতে পাচ্ছি। তৎকালীন ইসলামিয়া কলেজ, বর্তমানে যে মৌলানা আজাদ কলেজ, সেখানে এখনো সযত্নে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়। আমাদের কলেজের যত ডিস্টিংগুইশড অ্যালামনাই দেখাই, তার মধ্যে বোধহয় প্রথম নামটা ওনারই করি। যেমন প্রেসিডেন্সি কলেজ ধরুন রাজেন্দ্র প্রসাদকে দেখায়, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি আমাদের ছাত্র। তা এই ব্যাপারটা এখানেও আছে, যে যখনই বাংলাদেশ থেকে কোনো ডিগনিটারি আসলেন, ওদের একটা অবশ্যই কাজ থাকতো যে ওই ঘরটি ওরা দেখতে যাবেন, আমাদের কলেজে কেউ গিয়ে খুলে দিতেন। ওটা ওদের কাছে বোধহয় একটা পিলগ্রিম সেন্টার বা মন্দির। ইতিহাস রক্ষা করবার যে ঐতিহ্য ভারতবর্ষের আছে, সেটা তো আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু পার্শ্ববর্তী দেশ, যেটা কিনা একসময় আমরা অবিভক্ত দেশের মধ্যে ছিল বাংলাদেশ, তারা এইভাবে ইতিহাস নিধনের যজ্ঞে মেতে উঠেছে। যে ভারতের জন্য বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, সেই ভারত শেখ মুজিবকে ভোলেনি, অথচ যাদের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিলেন, সেই বাংলাদেশিদেরই একাংশ আজ বঙ্গবন্ধুর স্মৃতি শেষ করে দিতে চাইছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।